বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। ডোনাল্ডোর সাথে বৈঠক শেষে সালমান এফ রহমান খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইল ঢাকা। শ্রম আইনের সংশোধন নিয়ে আইএলওর সুপারিশ যৌক্তিক না হলে মানবে না সরকার, বললেন আইনমন্ত্রী। আলোচনা হবে নীতি নির্ধারণী পর্যায়ে। এবং বসন্তের ছোঁয়ায় ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছে জাপানিরা। টোকিওতে আনন্দ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। তবে নির্বাচন, রাজনীতি বা হিউম্যান রাইটস নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাতে গুলশানে তার বাসভবনে দীর্ঘ সময় আলোচনা শেষে সালমান এফ রহমান জানান, শ্রম অধিকার, শ্রমনীতি ও শ্রম আইন নিয়ে লুর সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে র্যাবের স্যাংশন বা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। পাওয়ার সেক্টরে নেপাল, ভুটানের সাথে কানেক্টিভিটির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অর্থায়ন করতে চায় বলেও জানান সালমান এফ রহমান। শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার, এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত। আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসছে। তো তোমরা যদি আইএলওর সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারো তাহলে তার মানে আমাদের সাথেও হয়ে গেলে যে ডিএফসি তাদের যে ডেভেলপমেন্ট বলছে সেটাও আমরা শুরু করতে চাই। আমরা খুবই কিন। র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি। আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। এদিকে 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিকেলে মত বিনিময় করেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর। কলম্বো সফর শেষে মঙ্গলবার সকাল 11:15টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। নেমেই সরাসরি মার্কিন দূতাবাসে যান ডোনাল্ড লু। ঘণ্টা তিনেক সময় কাটিয়ে পৌঁছান রাষ্ট্রদূত পিটার হাসের বাসায়। সেখানে মতবিনিময়ে অংশ নিতে আসেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তার, মানবাধিকার কর্মী নূর খান লিটন, জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ আরও কয়েকজন। ঘণ্টা দুয়েক চলে মতবিনিময়, যেখানে আলোচনায় ছিল রাজনীতি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা বিষয়। তবে বৈঠক শেষে প্রায় সবাই এড়িয়ে গেছেন গণমাধ্যমকে। ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। সো আমি মূলত ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমার আলোচনার জায়গা ছিল জলবায়ু নিয়েই আমরা কি ধরনের চিন্তাভাবনা করছি। ডোনাল্ড লুর 3 দিনের এই সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের কথা রয়েছে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। শ্রম অধিকার এবং শ্রম আইনের সংশোধন নিয়ে আইএলও যেসব সুপারিশ করছে তা যৌক্তিক না হলে মানবে না সরকার, এমনটি বললেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন সংশোধন নিয়ে সচিবালয়ে গেল 3 দিনের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী। বৈঠকে শ্রম আইনের কিছু ধারাকে আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আইএলও। তাদের সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। শ্রমিকদের অধিকার, শ্রম আইনের সংশোধন নিয়ে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদের সাথে গেল 3 দিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকের শেষ দিনে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক অধিকার যেভাবে বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। আইনমন্ত্রী বলেন, তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। তবে সরকার দেশের স্বার্থ বিবেচনায় আইন সংশোধন করবে, কারো পরামর্শে নয়। কিছু কিছু ইস্যু নিয়ে তাদের অ্যামেন্ডমেন্টে সেই সব প্রভিশন আর থাকার কথা ওনারা বলেছেন। আমি এখানে একটা জিনিসই বলবো যে কিছু কিছু ইস্যু এসেছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে, সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে আইএলওর সুপারিশ থাকলেও 15% সম্মতি নেয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি, যেখানে আমরা 15% নিয়ে এসেছি, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অবশ্যই তারা বলেছে যে এটা তারা চায় যে আরও কমে আসুক। আমরা আগে 2017 সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। বৈঠক সূত্রে জানা যায়, আইনমন্ত্রীর সাথে আইএলওর এই বৈঠকে শ্রমিকের সংজ্ঞায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও যুক্ত করতে চায়, যেটাতে আইনমন্ত্রী আপত্তি জানিয়েছেন। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশে এখন বসন্ত না থাকলেও বসন্ত ছুঁয়েছে জাপানকে। চেরি ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে দেশটির রাস্তাঘাটে। বসন্তের আগমনীতে ঐতিহ্যবাহী সাকুরা উৎসবে মেতেছে জাপানিরা। উৎসবে মেতেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া মিথুন। তীব্র শীতের প্রকোপ কিছুটা কমলেই জাপানে ফুটতে শুরু করে চেরি ফুল। পাতাঝরা গাছের ডালে প্রস্ফুটিত হয় ছোট ছোট গোলাপি কুড়ি। মার্চ থেকে মে মাস পর্যন্ত জাপানের সৌন্দর্য বাড়ায় চেরি ফুল সহ আরো নানা রঙের ফুল। প্রতি বছরের মতো এবারও চেরি ফুলের পাপড়ি মেলার সঙ্গে সঙ্গেই এই উৎসবে মাতেন জাপানিরা। জাপানি ভাষায় চেরি ফুলের নাম সাকুরা। এই ফুলের নামেই নামকরণ হয়েছে উৎসবের। বহু বছর ধরে জাপানে উদযাপিত হয়ে আসছে সাকুরা উৎসব। দেশটির ইতিহাস, শিল্প ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি। তাই তো দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও মেতে ওঠেন এই উৎসবে। টোকিওতে সুর আর ছন্দের জাদুতে প্রবাসী বাংলাদেশিরা করেন বাসন্তী বন্দনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। বলেন, এসব উৎসব আয়োজন বিদেশের মাটিতে সমৃদ্ধ করেছে বাংলাদেশকেও। এক সময় এই বসন্ত পৃথিবীতে যেরকম আসলে প্রকৃতি সজীব হয়ে ওঠে, যে জীবনের চড়াই উতরাই এবং সংগ্রামের মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে এক সময় জীবনে অবশ্যই প্রত্যেকের জীবনে সোনালী দিন আসবে। অনুষ্ঠানে প্রয়াত উপদেষ্টা আসলাম হীরাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিদেশের মাটিতে 14 বছর ধরে এমন আয়োজন করে আসছে বাংলাদেশ আর্ট ফোরাম নামের একটি সংগঠন। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তানিয়া মিথুন, নিউজ 24, টোকিও, জাপান। চীন সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতি ও শুক্রবার বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। এর মধ্য দিয়ে চলতি বছরের মার্চে পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষা ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন দুই দেশের সরকার প্রধান। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে মস্কো বেইজিংয়ের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক। বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের 14টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।
জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, কুয়েত প্রবাসী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আরো স্বাগত সংবাদে। অবশেষে ঘরে ফিরেছেন জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। মাসখানেকের উৎকণ্ঠা, উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার অবসানে স্বস্তি ফিরেছে পরিবারে। মঙ্গলবার দুপুর 12টার দিকে কুতুবদিয়া থেকে জাহাজ জাহানমণিতে চট্টগ্রামের পথে রওনা দেন তারা। সিয়াম সোহেল ও নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আতঙ্কের স্মৃতি পেছনে ফেলে প্রিয়জনের কাছে ফেরা। কুতুবদিয়ায় নোঙর করা এমভি আব্দুল্লাহ থেকে এমভি জাহানমণিতে 23 নাবিক। জিম্মি অবস্থায় একসময় হয়তো আপন ঠিকানায় ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন তারা। এ যেন যুদ্ধ জয়ের পর স্বদেশে প্রত্যাবর্তন। বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের জেটিতে ভিড়ে নাবিকদের বহনকারী জাহাজ। উৎকণ্ঠায় প্রতিটা দিন পার করার স্বজনদের কাছে এ এক অন্যরকম মুহূর্ত। তাই তো কমতি ছিল না উচ্ছ্বাসের। দীর্ঘ সময় প্রিয়জনের অনুপস্থিতিতে খানিকটা অভ্যস্ত নাবিকদের স্বজনরা। অনেক উৎকণ্ঠা, উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার অবসানে স্বস্তি ফিরেছে পরিবারে। এক সপ্তাহ ধরে শুধু কখন আসবে, আমি শুধু একটু পর জিজ্ঞেস করি কদ্দুর আসছে। আমাদের বেঁচে আসার কোনো অবস্থা ছিল না, আল্লাহ আমাদেরকে রহমত করছে। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা চেষ্টা করেছেন, সবাই দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সরকারের সহায়তায়, মালিক পক্ষের তৎপরতায় তো এরা যে ফিরে আসছে, অনেক খুশি আসলে। নাবিকদের নিরাপদে ফেরাতে পেরে খুশি সবাই। তাই তো তাদেরকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাহাজ মালিক পক্ষ, এমনকি সিটি মেয়রও। সবাই আনন্দিত, সবাই পুলকিত। এই কারণে আমাদের সন্তানেরা দীর্ঘদিন পর আমাদের কাছে ফিরে এসেছে। ঘন্টার দিন শেষ হচ্ছে, আজকে এই অধ্যায় শেষ হলো। সবাই একসাথে অত্যন্ত নিরাপদের সাথে সুন্দর সুষ্ঠুভাবে দেশে ফিরে এসেছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে KSRM গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডোনাল্ড লু তাদের প্রয়োজনে এসেছেন, সরকার দাওয়াত করে আনেনি। তাকে নিয়ে মাতামাতির কিছু নেই, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভিসা নীতি ও স্যাংশনের বিষয়ে পরোয়া করে না সরকার। বিএনপির রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা, জনগণ এটা গ্রহণ করবে না। শাড়ি কাপড় আসবে, আরো অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যেগুলো এগুলো আদান প্রদান হয় সীমান্তে, আমদানি রপ্তানি আছে। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। এটা খড়কুটো ধরে বাঁচার মতো। বিদেশিদের মদদেই ক্ষমতায় আছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিদেশ নির্ভরতায় ক্ষমতায় আসা যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। গয়েশ্বর আরও বলেন, বিদেশিদের সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগের নিঃশ্বাসও বন্ধ হয়ে যাবে। দাবি করেন, আন্দোলনের সময় বিএনপি নেতারা পালায় না, বরং কৌশলের অংশ হিসেবে আত্মগোপনে থাকে। যাদের শক্তি একটি দেশ, যাদের ভোটের শক্তি, জনগণের শক্তি নাই, একদম শেষ, অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ, পানির অভাব পড়লে এই গাছটা শুকিয়ে যায়। সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না। বিদেশের নির্ভরতায়
যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। আগামী 2 বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবে সরকার। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত আলোচনায় এমনটি জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে মূসক ও শুল্কের জটিলতা দূর করতে হবে। সেই সাথে সব ব্যবসায়িক সেবা শতভাগ অনলাইন করারও দাবি শিল্প উদ্যোক্তাদের। জনসংখ্যার বিচারে বিশ্বের 35তম ভোক্তা বাজার বাংলাদেশ। 2030 সালের মধ্যে উঠে আসবে শীর্ষ 23-এ। বিদেশি বিনিয়োগের জন্য চীনের বিকল্প চায়না প্লাস হিসেবে ভারত, ভিয়েতনামের সাথে ভাবা হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, নামে বেনামে বিভিন্ন মাশুল আদায়কে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জার্মান দূতাবাসের উপপ্রধান। Most of this relocation is happening into India, Indonesia and Vietnam. Bangladesh could be that +1. It is necessary in order to build trust between government and industry, and especially between government and investors. Who would invest in a business if you can't even understand the most important basic rules for your business license? এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন, মূসক ও শুল্কের জটিলতা, লাইসেন্স প্রাপ্তিতে ভোগান্তি ও অতিরিক্ত ফির কারণে ব্যবসার খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প দেখছেন না তিনি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয়, তাহলে বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি কুড়ি শিল্প, ট্রেডিং ব্যবসা, অফিস, খুচরা বিক্রয় পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাংক ট্যাক্স আহরণ খরচের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের বাধা দূর করতে কাজ করছে সরকার। সেই সাথে বাণিজ্য সম্প্রসারণে আগামী 2 বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিরও উদ্যোগ নেওয়া হয়েছে। We are planning that next 2 years, at least 26 countries, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী না হওয়ায় ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নিয়ে খেলাপি হচ্ছেন অনেক ব্যবসায়ী। The system make the NPL. হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি খেলাধুলা সহ অন্যান্য খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘুলিয়া গ্রামে উপজেলা নির্বাচন পরবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং আহত হয়েছেন আরও 5 জন। নিহত হয়েছেন ভূঁইয়াপাড়ার জলিল ভূঁইয়ার ছেলে ওসিকুর ভূঁইয়া। মঙ্গলবার রাত 8:30টার দিকে চন্দ্রদিঘুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে 2 পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়। চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হকের বাসায় শিশু প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যুতে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং ন্যায় বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি দল। মঙ্গলবার শিশু প্রীতি উরাংয়ের বাড়ি সরেজমিন পরিদর্শন শেষে মৌলভীবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রীতি এবং দুর্গামণির পরিবারকে যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। এই ঘটনাটার একটা তদন্ত করে ন্যায় বিচার করা দরকার এবং এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবেই আমাদের এখানে ঘটতে না পারে, ভবিষ্যতে আমাদের শিশুদেরকে নিরাপদ রাখার জন্য, সেই জন্য সেই বিষয়ে সরকারের মনোযোগ দেওয়া দরকার। এবারে জানাবো খেলা সংবাদ। ক্রিকেটের খবর। তাসকিন আহমেদকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে ঘোষিত টিমে জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। জায়গা পেয়েছেন তানজিম সাকিব। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আস্থা রেখেছেন অফ ফর্মে থাকা লিটন দাসের উপরও।
অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশে টি-20 বিশ্বকাপ দল। বিসিবির বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের 40 মিনিট পর প্রধান নির্বাচক একে একে জানান বিশ্বকাপে 15 সারথীর নাম, যার নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম, তনজিম হাসান সাকিব। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। যার ইনজুরি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, সেই স্পিড স্টার তাসকিন আহমেদকে দেওয়া হলো সহ-অধিনায়কের দায়িত্ব। এগুলো ব্যাপারটা যেমন সেও বলেছিল যে একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজুর হবে, সেটা যেমন আগের থেকে প্রেডিক্ট করা যায় না, আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজুর হয়ে যাবে। জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ হলো বিশ্বকাপে যাচ্ছেন লিটন দাস, আছেন সৌম্য সরকারও। এই সমস্ত চাপ বৈশ্বিক আসলে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকের বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর, ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার ক্যাপ্টেন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটেড রিস্ক 50% কমে গেল। নির্বাচকদের প্রত্যাশা মেটাতে পারেননি সাইফুদ্দিন, প্রতিদ্বন্দ্বিতায় তার চেয়ে এগিয়ে জায়গা করে নিয়েছেন তানজিম সাকিব। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস, এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। রিজার্ভ হিসাবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেনকে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের দলে আছেন তাহিদ হৃদয়, তানভীর ইসলাম, জাকির আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও তানজিদ তামিম। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এবারে ফুটবলের খবর। 2 মৌসুম পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়ে ট্রেবল জয়ের খুব কাছে এখন কিংস। আগামী 22 মে ময়মনসিংহে ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। এক সময়ে ঘরোয়া ফুটবলের দ্বৈরথ ছিল আবাহনী ও মোহামেডানের, তা এখন অতীত। লিগে আবাহনীর ঘরের মাঠ গোপালগঞ্জ, তবে বল দখলে এগিয়ে ছিল কিংস। খেলার 18 মিনিটে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো। রাকিবের 52 বলে গোল করেন তিনি। পিছিয়ে পড়ে সমতায় ফেরানোর চেষ্টা চালায় আবাহনী। কয়েক দফা কিংসের রক্ষণ ভাগে আক্রমণ চালায় ঢাকার আকাশী নীলরা। বিরতিতে যাওয়ার আগে আবাহনীর জালে আবারও বল জড়িয়েছিল কিংস, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। তাতে 1-0 স্কোর লাইনে বিরতিতে যায় কিংস। বিরতি থেকে ফিরে আবাহনীকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি কিংস। খেলার 71 মিনিটে কিংসকে দ্বিতীয় গোলটি উপহার দেন দরিওয়েলটন। রবসনের 52 বলে গোল করেন তিনি। খেলার ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম। ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে যায় আবাহনী। 2 মৌসুম পর ফাইনালে ওঠে বসুন্ধরা কিংস। 22 মে ফাইনালে কিংসের প্রতিপক্ষ ঢাকা মোহামেডান। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, গোপালগঞ্জ। দর্শক, এই ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।